বৈঠকঘর পেরিয়ে মহিলা আনন্দে ঢুকতেই বৃষ্টির তেল যেন বাড়ল। বড় উঠান পেরিয়ে খোলা বারান্দায় আস্তে আস্তে ভিজে গেছে পরি। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা জ্বালল সে। কুসুম তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল। টুপটাপ শব্দ এলো পরির পায়ের, কিন্তু পরক্ষণে থেমে গেল সে। নিচের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমে বিছনায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগগুলো খোঁজায় ব্যস্ত। কারো আগমনে অভ্যাসে দুজনেই গাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরি নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা? আমার ঘরে কি করেন? ওরা দুজনেই ততমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরি রাগে আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্র কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে বসে থাকবে কিভাবে? সাথে সাথে পরি গলা ফাটিয়ে মালিকাকে ডাকতে শুরু করে দিল, আম্মা 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 যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবিরজান বেগম। লাঠিতে বর দিয়ে এসে তিনি বললেন, মায়ের মনে এত গলা বাজাস কেন? তরে না কইছে এত চিল্লাস কেন বারবার? পরি দ্রুত পদে দাদির নিকটে দাঁড়িয়ে বলল, আমার না জানায় আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবিরজান পান চিবোতে চিবোতে বলল, এখনই তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা খাম এখন, পরে ওগর অন্য ঘরে দিয়ে আইব। তুই ভিজে গেছিস, কাপড় বদলা। লাঠি ভরে চলে গেল আবেচান। মিষ্টি আর পলক লজ্জায় মাথা নুয়ে ফেলছে। প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো। রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরে চিল্লানোর ফলে ধরফড়িয়ে উঠে বসে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জা বোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরীর কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কাঁটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলো, এখন সেটা এক টানে খুলে ফেললো পরি। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পলক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলো না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজন তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পলক বলল, কি হয়েছে, ধাক্কা দিস কেন? রুমি হা করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারলো না। রুমি দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্ব যেন একটা পরীর আগমন ঘটিয়েছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটো খুলে রেখে অন্য হাতে পিছনে ঘুরে তিনজন যুবতীকে হা করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলেই পলকের ডাক থমকে দাঁড়ায় পরি। পলক জিজ্ঞেসে করে বসে, নাম কি তোমার? পরি পিছনে ফিরে উত্তর দিল, পরি। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথায় বিন্দু আর সম্পান বলা বলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়ে ওরা শাপলা বিলে আসছে, কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক যেতে দিব না ওরা। সম্পানের অনেক অনুরোধ ও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরি খরা হুকুম সে থাকা কালীন শাপলা বিলে কোনো পুরুষই আগমন ঘটাতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল, কিন্তু তবুও সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরির নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বোটা ফেললো। পলক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এত একটা পুচকে মেয়ে।
বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ তেমন তার চাচ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছে মেহমানি তোদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কচলে বলল, এত সুন্দরী মেয়ে আমি এই প্রথম দেখলাম। দেখলি না, এই পরীর মতো মা কত সুন্দর। যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পলকের কথায় রুমি কাঁধ থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম।